যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টা থেকে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মীরা হাসান। আজ আমরা আমাদের বিষয়বস্তু নির্ধারণ করেছি আলোচনার জন্য কবে শেষ হবে ভোট বিতর্ক। আজ আলোচনার জন্য আমরা একাধিক অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের এই আলোচনার টেবিলে। তাদের সাথে একে একে পরিচিত হতে চাই, তাদের সাথে পরিচয় করে দেবো। ডান পাশ থেকে শুরু করতে চাই। আমার ডান পাশে আছেন আওয়ামী লীগের সংসদ সদস্য জনাব আহসানুল ইসলাম টিটু। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের 24 ঘন্টায়। আমাদের সাথে আছেন বিএনপি সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, একই সঙ্গে তিনি দলটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সহ সম্পাদক। স্বাগত আপনাকেও। এবং একই সঙ্গে স্বাগত জানাতে চাই এই আলোচনায় এপির ব্যুরো প্রধান জুলহাস আলম, আপনাকেও। আপনাদের তিনজনকে নিয়ে আলোচনা শুরু করব, তবে শুধু টাইটেল ব্রেক আছে পরেই। আমি আলোচনা শুরু করতে চাই আহসানুল ইসলাম টিটু, আপনাকে দিয়ে। নিশ্চয়ই এটা লক্ষ্য করেছেন যে একই তো আপনাদের দল এক ধরনের কর্মসূচি পালন করেছে 1996-এর 15 ফেব্রুয়ারি যে নির্বাচনটি হয়েছিল, সেটাতে আপনাদের দলীয়গত একটা অবস্থান ব্যাখ্যা করে বা দলীয়গত অবস্থান ধরে রেখে প্রতিবাদ মিছিল বলেন, সমাবেশ করেন, সেটা এক ধরনের করেছেন। পাশাপাশি আজকেও এটা দিনটাও বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে এই কারণে যে বর্তমান কমিশন যারা আছেন তাদেরও 4 বছর পূর্ণ হলো, আরও 1 বছর তারা সামনে আছে। আজকের দিনে আমরা যদি তাকাই, কমিশনারদের একজন মাহবুব তালুকদার, তার একটা বক্তব্য আমরা এমন দেখতে পাচ্ছি যে মানে চতুর্থ দফার পৌর নির্বাচনকে দেখে, তার ফল দেখে তার যেটা মনে হচ্ছে সেটা মনে করছেন যে তিনি নির্বাচন এক ধরনের নির্বাসনে যেতে চাইছে এবং নির্বাচনের অর্থে মানুষের যে ভোটের মাধ্যমে যে বেছে নেওয়া, সেটা তিনি পরিলক্ষিত হচ্ছে না তার কাছে। মানে নির্বাচন কি এই পর্যায়ে গেছে যে এখন একজন কমিশনার মনে করছেন যে সেটা নির্বাচনে যাওয়ার পথে চলে গেছে? ধন্যবাদ আপনাকে। আসলে আজকে আমার মনে হয় যে ভোটের রাজনীতিতে বা ভোটের ইতিহাসে 15 ফেব্রুয়ারি 1996 সালটা একটা আমাদের গণতন্ত্রের জন্য বলি, ভোটের জন্য একটা কলঙ্কারিত অধ্যায়। আজকে সেই দিন। আপনি যে প্রশ্নটা করলেন সেই প্রশ্নটার যদি আমি সরাসরি উত্তর দিই, গত 4 বছর ধরে উনি এই পদে আছেন এবং প্রতি সময়ই ওনার একটা নিজস্ব ব্যক্তিগত ভিউ থাকে এবং সেটা উনি প্রকাশ করেন। তো এটা নিয়ে আমি আসলে খুব বেশি কমেন্ট করতে চাই না, এটা একান্তই ওনার ব্যক্তিগত মতামত। আমি একটা জিনিস মনে করি যে সাংবিধানিক এই পদগুলিতে থেকে ইলেকশন কমিশন ইজ এ বডি। একজন থাকবে ইলেকশন চিফ ইলেকশন কমিশনার, সাথে 3 জন। বডির একজন এই যে কথাটা বললো, এটা কতটুকু নীতি নৈতিকতার দিকে করতে পারে সেটাই আমার মূল ইতে। তো সো আমি ওনার প্রশ্ন নিয়ে করব না। বাট আপনি যেটা বলেছেন, আমি যদি এই লাস্ট পৌর নির্বাচনগুলির কথা বলি এবং আমার অবজারভেশন যদি বলি, পৌর নির্বাচনে ভোটারের পার্টিসিপেশন, আমরা মানে ভোটের উৎসবটা যেটা দেখি ভোটের পার্টিসিপেশন দেখে। গত কোভিডের কারণে আগের নির্বাচনগুলি, বিশেষ করে মানে জাতীয় মানে এমপি নির্বাচনের যে সিটগুলি রিইলেকশন হয়েছে, সেখানে ভোটার পার্সেন্টেজটা কম ছিল, একে কোভিডের কারণে, দ্বিতীয়তে এটা এমন কোনো বড় চেঞ্জ আনবে না, যার ফলে মানে গতানুগতিকভাবে ভোটগুলি হয়েছে। কিন্তু এইবার পৌর নির্বাচনে ভোটের পার্সেন্টেজ বলেন, উৎসাহ উদ্দীপনা বলেন, এটা কিন্তু অনেক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই পৌর নির্বাচনে ভোটের পরে উনি আশাহত হলেন কেন আমি জানি না। একটা জিনিস আপনি মনে রাখবেন যে লোকাল গভর্নমেন্টের যে নির্বাচনগুলি হয়, এজেন্ডা কিন্তু লোকাল ডেভেলপমেন্ট, এজেন্ডাগুলি যে লোকাল লোকের কাছাকাছি কারা এবং লোকাল উন্নয়ন কাকে দিয়ে হবে, এই খুব সহজ কিছু বিষয়। এখানে কিন্তু জাতীয় ইস্যুগুলি প্রায়োরিটি পায় না। সরকার দলের একজন মেয়র প্রার্থী বা কাউন্সিলর প্রার্থী যতটা উন্নয়ন সহায়ক হবে বলে লোকালি লোক মনে করে, একজন বিরোধী দলীয় প্রার্থী ওইভাবে হবে না। এটা একটা কারণ। দ্বিতীয় যে জিনিসটা আমি দেখি, আহসানুল ইসলাম টিটু, এই জায়গা থেকে আমার একটা প্রশ্ন দাঁড়াচ্ছে যে আপনি বলছেন যে বেশ পরিমাণ ভোটার আসছে, টার্নওভার হচ্ছে, সেটা এক ধরনের উৎসব আপনি মনে করছেন। কিন্তু গণমাধ্যমের দিকে তাকালে মনে হয় যে যারা ভোট দিতে গিয়েছে বলে আপনি মনে করছেন, তারা তাদের নিজের ভোটটাকে দিতে পেরেছেন? কারণ গণমাধ্যমের যে তার মানে প্রতিবেদনগুলো দেখা যায়, তাতে দেখা যাচ্ছে অনেক জায়গায় তারা নিজেদের ভোট নিজেরা দিতে পারেননি। সেই বিষয়ে কি বলবেন? এমনকি ভোটের আগে যে প্রভাব বিস্তারের কথাগুলো,
5, 6, 7 এরকম একাধিক উদাহরণ দেয়া যাবে যে কি ধরনের প্রভাব বিস্তারগুলো লক্ষ্য করা গেছে। সেই জায়গা থেকে আপনার দলের কথা বলেন বা এই কমিশনের কথা বলেন, কোনো জায়গায় কি আমরা দেখেছি যে তাদেরকে নিবারণ করতে বা তাদেরকে ব্যবস্থা নিতে কোনো জায়গায়? না, আপনি ইলেকশনের মানদণ্ডটা আপনি কার সাথে কম্পেয়ার করছেন? আমি শুরুতে যেটা বললাম, 15ই ফেব্রুয়ারি 96-তে এক ধরনের নির্বাচন হয়েছে, এর আগে হানা ভোটে এক ধরনের নির্বাচন হয়েছে, 5 জানুয়ারি এক ধরনের ভোট হয়েছে, 30 ডিসেম্বর এক ধরনের ভোট হয়েছে। মানে সো আপনাকে বলতে হবে যে ওই ভোটের কম্প্যারিজনে এই ভোটারটা বেটার হয়েছে কিনা। মানে সামরিক সরকারগুলি যখন ক্ষমতা ছিল, লোকাল গভর্নমেন্টের নির্বাচন ছিল হুন্ডা আর গুন্ডা দিয়ে নির্বাচন, সেই নির্বাচন আমরা দেখেছি। সো আমরা সবাই কিন্তু একটা রাজনৈতিক কালচার দিয়ে মানুষ হয়েছে। আবার ওয়ার্কার্স পার্টি মনে করে ওই গুন্ডা হুন্ডার নির্বাচন এখন ফেল মারছে। না না, অনেক কিছু মনে করতে পারে। আপনি আমার কথাটা হলো, আপনি যদি মানে কোনো একটা কনক্লুশন যে আমাকে প্রশ্ন করেন, আমি উত্তর দিতে পারবো না। বাট আপনাকে যেটা অবজেক্টিভভাবে দেখতে হবে যে আপনি লোকালি যান, যে পরিমাণ ভোটারের অংশগ্রহণ এবং তারা সুষ্ঠুভাবে দিতে পারতেছে, আমার দেখা মতে বেশিরভাগই টিভি নিউজ মিডিয়ায় মানে এখানে পজিটিভ জিনিসগুলো আমরা বেশি দেখেছি। আর একটা জিনিস মনে রাখবেন, লোকাল নির্বাচনে হানাহানিটা একেবারেই পারিবারিক, একেবারেই ব্যক্তিগত। বিকজ কমিশনার প্রার্থীরা ছোট ছোট এলাকা রিপ্রেজেন্ট করে, পাড়া মহল্লা রিপ্রেজেন্ট করে, তার জন্য এটা অনেক বড় জিনিস। সো এই গন্ডগোল কিন্তু কোনো দলীয় প্ল্যাটফর্মের দলীয় প্যাট্রোনাইজেশন হয় না। আমরা কিন্তু এই বাংলাদেশেই বিভিন্ন সময়, বিভিন্ন রেজিমের সময়, আমার এখনও মনে আছে যে বিএনপি সরকার যখন প্রথম ক্ষমতায় আসলো, তখন 91-এর পরে মেয়র হানিফের নির্বাচনে আমাদের শুধু ভোট দিতে হয় নাই, ভোট দিয়ে গুনে কনফার্ম করে আসতে হয়েছে যতক্ষণ পর্যন্ত রেজাল্ট না হলো। সো ওইভাবে মারামারি গুলাগুলি, আমার এইতেই 96-এর আগে যে মেয়র নির্বাচন হলো, সেখানে একজন কমিশনার প্রার্থীকে গুলি করে মেরে ফেলা দেওয়া হলো। সো এগুলো দেখে কিন্তু আমরা আজকের নির্বাচনগুলি আপনাকে কি করতে হবে, এখানে কয়টা ম্যাসিভ ওইরকম কিন্তু অস্ত্রবাজি আছে কিনা, দলীয় সন্ত্রাস আছে নাকি, মারামারি হচ্ছে, অবশ্যই এটা অস্বীকার করার উপায় নেই, আপনারাও দেখাচ্ছেন, আমরাও দেখছি, কিন্তু সেটা কি দলীয় প্রভাবে, দলীয় সন্ত্রাসে হচ্ছে নাকি, সেটা কি বিরোধী দলকে নির্মূল করার যে জায়গায় প্রতিদ্বন্দ্বী, আপনি দেখেন ভোটের যে ইকুয়েশনটা, যেখানে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, সেইখানেও কিন্তু বিএনপি বা বিরোধী দলের কোনো অস্তিত্ব নাই। সেখানে দেখা যাচ্ছে যে স্বতন্ত্র প্রার্থী বা মনোনয়ন বঞ্চিত যে প্রার্থী, তার সাথেই কম্পিটিশনটা হচ্ছে। সো মানে জনগণের কাছে যদি স্বাভাবিক মনে হয়, মানে ধরেন চতুর্থ ধাপের দিকে তাকান, 53টার মধ্যে 49টা আওয়ামী লীগ, মানে ফলাফল আমি আপনাকে বলি, শুনেন, স্বাভাবিক তো অবশ্যই মনে হয়, যেহেতু আমরা মাঠে থাকি, মাঠের পর্যায়ের কর্মী, আমরা মাঠে কাজ করি, মাঠের মানুষের মতামত নেই, অবশ্যই স্বাভাবিক। আপনি জনমতটা যাচাই করেন, আপনি একটা রিসার্চ করেন। কয়েকদিন আগে একটা রিসার্চ করা হয়েছে, সেইখানে, বা আমি এই যে কয়েকদিন আগে আজকে আমি আমার এলাকা থেকে আসছি, আমি চায়ের দোকানে বাজারে জিজ্ঞেস করলাম যে প্রায়োরিটি লিস্ট কি। এই যে আমরা যে টক শোতে যে কথা বলি বা ইউটিউব চ্যানেলে যে নিউজ প্রচার হয়, এর সাথে সাধারণ মানুষ কিন্তু লিস্ট বদার। 70% লোক, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, একটা রিসার্চ থেকে আমার কাছে পেপার আছে, আপনাকে আমি শেয়ারও করতে পারবো, যে 70% লোক, আমাদের দেশের সাধারণ মানুষ, এখনো তার পেটে ভরে ভাত খেতে পারতেছে নাকি, তার মাথায় ঠাঁই আছে নাকি, তাই আয় উপার্জনের উৎসটা কি, এটাকেই গুরুত্ব দিয়ে দেখে। এই যে আমরা যে অধিকারগুলোর কথা বলি, সো কল্ড অধিকার, এবং বঞ্চিতের কথা বলি, এই জিনিসগুলো কিন্তু সাধারণ মানুষের মধ্যে আলোচনায় নাই। তারা খুব ভালো আছে যে তারা খেতে পারতেছে, তারা পড়তে পারতেছে, তারা চলতে পারতেছে। টিটো ভাই তো অনেক বড় নেতা আওয়ামী লীগের। একটা আওয়ামী লীগের মতন যে দল আজকে 12 বছর নিরবচ্ছিন্নভাবে ক্ষমতায় আছে, সেই দলের একজন সংসদ সদস্য, এলাকায় কার ঘাড়ে কটা মাথা যে টিটো ভাইকে বলবে যে আমরা ভালো নাই, আমরা উন্নয়নের সুফল পাচ্ছি না, কার ঘাড়ে কটা মাথা আছে? কিন্তু যখন বাস্তব অবস্থার দিকে আমরা তাকাই, তখন আমরা দেখি এই যে পৌর নির্বাচনগুলো হচ্ছে, যেটার আলাপ দিয়ে আমরা শুরু করলাম আজকের আলোচনা, সেই পৌর নির্বাচনে তো সরকারও বদল হবে না, কোনো রকম রাত দিনের পরিবর্তনও হবে না, কিন্তু সেই ভোটগুলো কেমন হচ্ছে? আমি একটা উদাহরণ আপনাকে দেই। একটা উদাহরণ হচ্ছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, তিনি ঘরে ঘরে গিয়ে বলছেন ভোট করার কায়দা আছে, অনেক কায়দা আছে, ভোট আগে থাকতে কইরে ফেলতে হবে, স্যাটারে গিয়ে মানে কেন্দ্রে যায়া ভোট হবি না নে। তিনি বলছেন তার কর্মীদের উদ্দেশ্যে, টুক করে ভোটের আগে রাত্রি গলির মধ্যে বলে আসতে হবে, তুই বাড়ির মধ্যে থেকে নড়বি নে, নড়লি তোর খবর আছে, তুই হচ্ছে রাজাকার, তুই হচ্ছে জামাত। একই লাইনে কথা বলেছে আওয়ামী লীগের মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ক্রিক বলেছে যে যদি নৌকায় ভোট না দাও, এলাকার থেকে চলে যাও। এগুলো তো ভাই আজকাল গণমাধ্যমে মেইন স্ট্রিমে যদি নাও আসতে পারে, আমাদের মোবাইলে, আমাদের ফেসবুকে ওনাদের যে কথাগুলো, যে রেকর্ডগুলো, সেগুলো তো
ভাসতে থাকে এবং মূলধারার গণমাধ্যমে এসছে। আপনি জানেন ফেনী এবং রাউজানে এখন আর কোনো নির্বাচন হয় না, তারিখ ঘোষণা হয়, ফলাফল ঘোষণা হয়। ইভেন আওয়ামী লীগের জয়নাল হাজারী পর্যন্ত বলতে বাধ্য হয়েছে, তিনি একটা ফেসবুক লাইভে এসে নিজে বলছেন, তিনি যেটা অনেকগুলো ফেসবুক চ্যানেল আবার প্রচার করেছে, যে এই যে গর্ব করে বলছেন যে 3 বারের সাবেক প্রধানমন্ত্রীর যে আসন ফেনী, সেই আসনে বিএনপি প্রার্থী দিতে পারে না, তারিখ আসলেই নির্বাচন হয়ে যায়, এটা কোনো গর্বের কথা না। আপনারা আজকে প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য এই নাটকটা সাজাচ্ছেন, কিন্তু এটা বুমেরাং হবে। আসেন আরেকটু ধাপে ধাপে উপরে উঠি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ভাই মির্জা কাদের, তিনি ওনার যে বসুরহাট পৌরসভা নির্বাচনের আগে তিনি কি বলেছিলেন? তিনি একটার পর একটা এমন সব কথা বলেছেন যেটা আমি বহুবার আপনাদের এখানে রিপিট করে গেছি, ওটা আর বারবার বলবার কিছু নাই। যে দেশে এখন ভোটের কোনো অধিকার নাই, দেশের মানুষ ভোট দিতে পারে না, ভোট দিতে পারলে আওয়ামী লীগের এমপিরা পিছনের দরজা দিয়ে পালানোর পথ পাবে না, প্রশাসনের কাছে ফল চাওয়া হয়েছে, প্রশাসন গাছ বাকল শুদ্ধ এনে দিয়েছে এবং প্রশাসন এখন মনে করে যে তারাই সবকিছু। তিনি এটাও বলেছেন যে আওয়ামী লীগের এমপিরা মদ, জুয়া এবং আরো অন্যান্য আনুষঙ্গিক অনেক কিছু নিয়ে থাকে, পুলিশ তাদের স্যালুট দেয়। তিনি গণমাধ্যমের দিকে আঙুল তুলেছে, তিনি বলছেন যে এখন মানুষ কথা বলতে পারে না, আমি কথা বলতে যাই চ্যানেলে আমাকে বের করে দেওয়া হয়, আমাকে ইনভাইট করে নিয়ে ডিসকানেক্ট করে দেওয়া হয়, অর্থাৎ মানুষের কথা বলার জায়গাটা নাই। সেটা নয় বুঝলাম রুমিন ফারহান, সেটা নয় বুঝলাম, কিন্তু নিয়ে আপনারা যখন এই অভিযোগগুলো তোলেন যে মাঠে প্রভাব বিস্তার বা যে হুমকি ধামকি প্রশাসনের ব্যবহার, মানে এই যখন উদাহরণগুলো তোলেন তখন স্বভাবতই অনেকেই এই উদাহরণটা সামনে আনতে চান 1994-এ মাগুরার উপনির্বাচনকে ঘিরে। মানে সেই জায়গা থেকে কি বিএনপি তার দায় এড়াতে পারে যে আজকে যে নৈতিক জায়গা থেকে আপনি প্রশ্নটা তুলছেন সেই নৈতিকতার জায়গাটা অনেকটা হারিয়ে যায় না? যে উদাহরণটা আপনি নিজে তৈরি করে রেখেছেন আজ থেকে কয়েক বছর আগে, এখন আপনি সেই জায়গায় গিয়ে বলছেন। মাগুরার একটা আসনে যদি তর্কের খাতিরে আমি ধরেও নেই যে ভোটের একটা অনিয়ম হয়েছিল, সেটা কি আপনাকে জায়েজ করে 2014 সালে 153টা আসনে বিনা ভোটে সংসদ সদস্য নির্বাচিত করে একটা সরকার গঠন করে ফেলার? বাগুড়ার একটা আসনে যদি অনিয়ম হয়েও থাকে সেটাকে আপনাকে ন্যায্যতা দেয় 29শে ডিসেম্বর রাতে নির্বাচন করে ফেলার? মাগুড়ার একটা আসনে যদি অনিয়ম হয়েও থাকে সেটাকে আপনাকে সেই অধিকার দেয় আপনার ভোটারকে থ্রেট করার, যে যদি নৌকার বাইরে ভোট দাও তাহলে এলাকার থেকে বেরিয়ে যাও? আপনাকে কি সেই অধিকার দেয় আপনার ভোটারকে থ্রেট করার যে তুমি হচ্ছ রাজাকার, তুমি হচ্ছ বিএনপি, তুমি হচ্ছ জামাত যদি তুমি নৌকার বাইরে ভোট দাও? আপনাকে কি সেই অধিকার দেয় মাগুরার নির্বাচন? যে অধিকার বলে আপনি ব্যালট বাক্স আগে রাতে ভরে ফেলেন, আপনি পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে সমস্ত কিছুকে পকেটস্থ করে একটা নাটক মঞ্চস্থ করেন নির্বাচনের নামে। ভাই, এখন নির্বাচনগুলো হয়ে দাঁড়িয়েছে নৌকা মানেই জিতা, নৌকা মানেই জয়, এবং নৌকার বাইরে আর কোনো ভোটারও সেখানে যেতে পারবে না, কোনো প্রার্থীও সেখানে টিকতে পারবে না, কোনো ভোটও সেখানে পড়বে না। তো এইরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আপনি জাতীয় বা স্থানীয় কোন নির্বাচনে যারা আছেন তারা কি এই চেষ্টাটা করেছেন বা দলের কাছ থেকে সে সমর্থনটা পেয়েছে? আমি অন্তত 2 জন মেয়রের ইন্টারভিউ পড়েছি যারা এই কথা বলছেন যে তারা চান মাঠে থাকতে শেষ পর্যন্ত, কিন্তু নানান কারণে তারা পারছেন না, কিন্তু তারা এটাও মনে করেন যে মাঠে থাকতে হবে এবং দলকে এটা বুঝতে হবে, দলকে স্ট্যান্ডার্ড সেট করে দিতে হবে যে না থাকো। কিন্তু দল যদি এটাই বলে যে আমরা নেমেছি প্রমাণ করতে যে এই নির্বাচন কমিশনের অধীনে বা এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না, তার মানে সে নেমেছে প্রমাণ করতে, জিততে নয়। মীর, আপনি 2 জন প্রার্থীর ইন্টারভিউ পড়েছেন, আপনি কি ডয়েশে ভ্যালেকে দেওয়া আল জাজিরা এবং ডয়েশে ভ্যালে দুটো চ্যানেলকে দেয়া গওহর রিজভির সাক্ষাৎকারটি পড়েছেন? এবং ডয়েশে ভ্যালে রিসেন্টলি সেখানে তিনি একাধারে স্বীকার করে নিয়েছেন বাংলাদেশে গুম, খুন, মানবাধিকার পরিস্থিতি, বিচার বহির্ভূত হত্যা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা থেকে শুরু করে ওভারঅল যে মানবাধিকার পরিস্থিতি সেটার অবস্থা খারাপ। উনি একই সঙ্গে স্বীকার করে নিয়েছেন বহু জায়গায় অনেক কিছু বিষয় ঘটছে যেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ম্যানেজ করতে পারছে না, ট্যাকল করতে পারছে না। এমনকি তাদের হেফাজতেও নির্যাতনের ঘটনা ঘটছে যেটার বিচার রাষ্ট্র করতে পারছে না। ইভেন তাকে যখন প্রশ্ন করা হয়েছে যে হেফাজতে নির্যাতন ও মৃত্যু নিবারণ আইন 2013 করবার পরেও মাত্র 17টি মামলা হয়েছে এই আইনের অধীনে, মাত্র, এবং সেগুলো একটাও এখন পর্যন্ত ডিসপোজ অফ হয়নি, আজকে 7 বছর পেরিয়ে গেছে। তিনি বলেছেন এটা তার কোনো উত্তর নেই। আরও কিছু সেন্সিটিভ বিষয় নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছে যার কোনোটির যথাযোগ্য উত্তর তিনি দিতে পারেননি। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিএনপির মতন একটা দল যেটি একেবারেই গণতান্ত্রিক ও মধ্যমপন্থী একটি দল, সেই দলটা তো কোনো ক্যাডার পার্টি না, সেই দলটা তো কোনো আন্ডারগ্রাউন্ড পার্টি না যে সমস্ত রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে সেই দলটা দাঁড়িয়ে যুদ্ধ করবে। সেটা তো বিএনপির একার পক্ষে সম্ভব নয়। বিএনপিকে যদি আওয়ামী লীগকে মোকাবেলা করতে হতো, আওয়ামী লীগের নেতাকর্মীকে মোকাবেলা করতে হতো, নিশ্চয়ই বিএনপির নেতাকর্মীরা সেটা করতে পারতো, সাধারণ ভোটাররাও করতে পারতো। কিন্তু বিএনপিকে
যখন জুলাজলম। পুরো রাষ্ট্রযন্ত্র মোকাবেলা করতে হয়, পুরো রাষ্ট্রযন্ত্র বিএনপির বিরুদ্ধে দাঁড়ায়, তার ভোটারদের বিরুদ্ধে দাঁড়ায়, তার প্রার্থীর বিরুদ্ধে দাঁড়ায়, এমনকি নির্বাচন কমিশনেরও ন্যূনতম কোনো সাহায্য বিএনপি পায় না, তখন কিভাবে বিএনপির পক্ষে জুলাল নির্বাচন আলম, করা সম্ভব? আপনার বিশ্লেষণটা জানতে চাইবো যে ধরেন আমরা তো কমিশন নিয়ে এক ধরনের বাক বিতণ্ডার মধ্যে আছি, বিতর্কের মধ্যে আছি, দীর্ঘ সময় ধরে আছি, কিন্তু একটা প্রশ্ন তো সবাই করে যে এই নির্বাচন কমিশন কিভাবে নিয়োগ পাবে, সেটার যে আইনি কাঠামো বা প্রক্রিয়া, সেটাতে তো কেউ হাত দিল না, না বিএনপি না আওয়ামী লীগ। এটা কি একেবারে সবার মাথায় ওইটাই কাজ করে কিনা যে জয়ের জন্য আমরা যাকে যাকে বসানো দরকার তাকে তাকে বসাবো, আইন না হলেও চলবে? ধন্যবাদ আপনাকে। আপনার কথা দিয়ে শুরু করি। আসলে বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি, সেটা আমরা জানি, দুজন বিজ্ঞ আলোচক আছেন আমার সাথে, যে আমাদের রাজনীতির ধরনটা হচ্ছে এরকম যে উইনার্স টেক অল, যে জিতে সে সব নিয়ে যেতে চায়। এই সংস্কৃতির গোড়াতেই হচ্ছে আমাদের মূল সমস্যা। আপনি পেছনের কথা যদি বলেন, বিএনপির আমল, বর্তমান আমল, বা গত 12 বছর, 10-11-12 বছর, এই একটি বাক্যের উপরে কিন্তু পুরো জিনিসটি দাঁড়িয়ে থাকে। এটাকে কেন্দ্র করেই সংস্কৃতিটা ঘোরাফেরা করছে। দেশে উন্নয়নের চিত্র আছে, ভালো কথা, অনেক ধরনের পজিটিভ ইতিবাচক বিষয় আছে, কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে আমাদের যে জটিলতাগুলো ছিল, মৌলিক যে বিষয়গুলো ছিল, সেগুলোতে আপনার সাথে আমি একমত যে কেউ হাত দেয় না। হাত দেয় না ওই একটি প্রবণতার কারণে। তারা মনে করে যে আমি জিতেছি, সো এখন সবই আমার। কিন্তু একটি গণতান্ত্রিক সমাজে এই প্রক্রিয়াটি একটি রাষ্ট্রকে দুর্বল করে, ভিতরে যে অন্তর্নিহিত যে তার যে অনেকগুলো অন্তর্নিহিত ভিত আছে, সেগুলোকে দুর্বল করে দেয়, এবং সেটি আলটিমেটলি জনগণ কিন্তু সেই জন্য ভোগান্তির শিকার হয়। এবং রাষ্ট্র হিসেবে আমাদের যে জায়গায় যাওয়ার কথা ছিল, বা যে জায়গায় যাওয়ার কথা, সেই জায়গায় আমরা যেতে পারি না। এবং এই যে ইনহেরেন্ট অনেক ধরনের দুর্বলতা আছে, প্রাতিষ্ঠানিক দুর্বলতা আছে, রাজনৈতিক দলগুলোর ভিতরে একাগ্রতা এবং সদিচ্ছার অভাব আছে, সেই কারণেই এই সংকটগুলি তৈরি। কিন্তু সদিচ্ছা অভাবের কথাটা আপনি বলছিলেন, ঠিক আছে, আমি এটা বুঝতে চাই ভালো করে যে ধরো আমি সদিচ্ছা কার বেশি কার কম, বা কার সুযোগটা ছিল সেটা ইমপ্লিমেন্ট করার, সেই জায়গা থেকে প্রশ্ন করতে চাই। আসলে আমি দেখছিলাম সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত সাহেব, তিনি বলছেন যে তারা 2007-8 সালে একটি কাঠামো তৈরি করেছিলেন, আইন মানে কিভাবে নিয়োগ পাবে সেই হিসাবে তারা পরামর্শ উত্থাপন করেছিলেন। এরপর আপনি হিসাব করেন কত বছর গেল, ইভেন সরকারের পক্ষ থেকে সেটা কোনো আন্তরিকতাও নেই। একটা সরকারের পক্ষে কি এটা যথেষ্ট সময় ছিল না হাতে, যে এটা একটা আইনি প্রক্রিয়ার মধ্যে যেতে, কাঠামো দ্বারা করাতে? সেই সদিচ্ছাটাকে অভাব দেখেন আপনি গত 12 বছর? ডেফিনেটলি আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোরই আসলে নেতৃত্ব দিতে হবে। সেই নেতৃত্ব কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপিকে দিতে হবে, কারণ এই দুটো দল কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় দল, এবং এই দুটো দলই এই দেশের এই 16 কোটি মানুষের প্রতিনিধিত্ব করে। কোনোটা একটু কম একটু বেশি, কিন্তু তারাই কিন্তু মূল শক্তি। কিন্তু তারাই, তাদের সদিচ্ছার জায়গাটা একটা বড় সংকট রয়ে গেছে। আপনি যেটা বলেন যে আইনের কথা, অনেক রিফর্মস নিয়ে কথা হয়েছে। আপনি কি গত কয়েক বছর বা অনেক বছর ধরে এই নির্বাচন নিয়ে যে সংস্কার হওয়ার কথা, এগুলো নিয়ে কোনো আলাপ আলোচনা দেখেন? কোথাও কোনো ধরনের কোনো রকম তৎপরতা আছে? নেই। কারণ হচ্ছে এক ধরনের আত্মতুষ্টির মধ্যে আছি, যে যতক্ষণ আমার হাতে ক্ষমতা আছে ততক্ষণ আমি এটাকে নিয়ন্ত্রণ করে গেলে আমি তো জেতার পক্ষে আছি। অন্যদিকে যেটা হচ্ছে বিএনপির যে জায়গাটা আপনি বললেন যে দলের পক্ষ থেকে তাদের যে স্ট্যান্ড নেওয়ার কথা ছিল বা প্রয়োজন, বা তাদের সমর্থকরা যেটি মনে করে, সেটি কিন্তু না। কারণ বিএনপি কি তার দলের জন্য বাংলাদেশে রাজনীতি করে? আওয়ামী লীগ কি তার দলের জন্য, দলের লোকজনের জন্য রাজনীতি করে? নাকি তারা রাষ্ট্রের একটা বিরাট শক্তি, বৃহৎ শক্তি, রাষ্ট্রের মঙ্গল কামনা করে? ভবিষ্যৎ আজ থেকে 50 বছর পরে বাংলাদেশকে রাষ্ট্র হিসাবে কি চরিত্রে আমরা নিয়ে যেতে চাই, কোন ক্যারেক্টারটা এস্টাবলিশ করতে চাই, সেটিকে আমরা ভেবেছি। এর বাইরে বিএনপি আওয়ামী লীগের বাইরে যে ছোট ছোট দলগুলো আছে, এবং আমরা সিভিল সোসাইটির কথা বলি, আদার যেসব শক্তি আছে, তাদেরকে নার্চার করার দায়িত্ব কিন্তু মূলত এই দুইটি দলের। সেই জায়গায় কি তারা হাত দিয়েছে? আমরা দেখেন এই জায়গাগুলোতে যদি আমরা কাজ না করতে পারি, তাহলে যে সংকটটি তৈরি হয়, এই সংকটটি রয়ে যাবে, এই বিতর্কের কিন্তু শেষ হবে না। আমি যেটা মনে করি, গত 4 বছর বর্তমান নির্বাচন কমিশন অনেক নির্বাচন পরিচালনা করেছে, কিন্তু তারা জন আকাঙ্ক্ষা নির্বাচন কমিশন হতে পারেনি। এটা হচ্ছে বাস্তবতা। একদিকে হচ্ছে নেতৃত্ব কার হাতে থাকবে এই রাষ্ট্রের, সেটি কি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে থাকবে, নাকি অপর পক্ষের
কার হাতে নেতৃত্ব যাবে, এই সংকটটি কিন্তু আমাদের রয়ে গেছে। আমরা কিন্তু সিদ্ধান্ত নিতে পারছি না, আমরা কোনো দিক নির্দেশনা পাচ্ছি না। কারণ একদিকে এটা স্বীকার করতে হবে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জায়গা থেকে কিন্তু একটা অন্যরকম একটি নেতৃত্বের জায়গা তিনি দেখাচ্ছেন সার্বিকভাবে, কিন্তু রাজনীতিতে একটি দুইটি তিনটি বিষয় না, অনেক বিষয় নিয়ে যদি দিন শেষে তো আপনাকে সার্বিকভাবে যদি জনগণের চিন্তা হাতে করি, ছেড়ে দিতে হবে। তাহলে তুমি কি কার হয়? দ্বারা শাসিত হতে চাও সেটা তুমি নির্ধারণ করো। দ্যাট নিশ্চয়ই ইজ দ্য পয়েন্ট, যে Right. মানুষকে সিদ্ধান্ত নিতে দিতে হবে আলটিমেটলি, তা না হলে সমস্ত কিছু মানে সেই ধসে পড়ে, সিদ্ধান্ত মানুষের কতটুকু নিতে সমস্ত পারছে, কিছু সেটার ধসে ভোট পড়ে। কতটুকু এবং দিতে পারছে। পৃথিবীতে, সারা পৃথিবীতে এটার কিন্তু উদাহরণ আছে। জি, তার জনাব, জন্য আমি হচ্ছে এটা বিরতি নিই। আমরা সাময়িক জায়গা থেকে আমরা বৃহত্তর জায়গায় যাওয়ার প্রয়োজন আমি এটা রয়ে বিরতি গেছে। নিয়ে, এটা বিরতির পর ফিরে এসে সেই আলোচনাটাই করবো। নেব ছোট্ট একটা বিরতি, ফিরবো একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টায় কথা বলছি কবে হবে শেষ ভোট বিতর্ক। আহসানুল ইসলাম টিটু, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই আবারও। রুমিনের ব্যাখ্যা শুনছিলেন, নিশ্চয়ই ব্যাখ্যা শুনছিলেন জুলহাস আলমের, সেই জায়গা থেকে যদি আপনার কিছু পয়েন্ট যোগ করা থাকে সেটা করবেন নিশ্চয়ই। পাশাপাশি এটাও কি উল্লেখ করবেন কিনা যে আমরা এই সময়গুলোতে দেখেছি যে এখন আশঙ্কাজনক হারে ভোটারের উপস্থিতি নজিরবিহীনভাবে কমে গেছে, সেটা কি অস্বীকার করার উপায় আছে কিনা? না, অবশ্যই তো ভোটারের উপস্থিতি নজিরবিহীনভাবে কমে নাই। আমি তো পৌর নির্বাচনে নজিরবিহীনভাবে কমার কোনো লক্ষণ দেখতেছি না। আর ডিফিকাল্টিজ হলো যে যেখানে হচ্ছে ইভিএম মেশিনে হচ্ছে, সেইখানে মানে ভোট দান প্রক্রিয়া একটু স্লো হয় বা উপস্থিতি একটু অনেক জায়গায় কম, যেহেতু অনেকেই নতুন একটা টেকনোলজি গ্রামে গঞ্জে গেলেই হয়। বাট আমি তো মনে করি না যে ভোটারের উপস্থিতি কম, এটা আমি মনে করি না। তবে রুমিন ফারহান যে কথাটা বলেছেন, আসলে বিএনপি নামক রাজনৈতিক দলটা যখন নিজেকে গণতান্ত্রিক মধ্যপন্থী রাজনীতিক বলে, তখন আসলে, এবং ওনারা যখন গণতন্ত্রের প্রচার বা করে, বিএনপি নামক রাজনীতিটার দলটা তৈরি হয়েছে সামরিক শাসকের হাত ধরে, এবং এই ইতিহাস তারা কিন্তু কখনো ভুলে যেতে পারবে না, যতই ওনারা করুক। ওনাদের মানে শুরুই হয়েছে ওনাদের জেনারেল জিয়াউর রহমান হেনা ভোট দিয়ে, ওনাদের শুরুই হয়েছে হলো ওনারা 69-এর পার্লামেন্ট করেছেন, সেইখানে ইন্ডিমিনিটির মতো একটা জঘন্য অধ্যাদেশ পাশ করেছেন। সো ওনাদের সময়ের গণতন্ত্রগুলি আপনাকে দেখতে হবে। 91 থেকে 96-এর গণতন্ত্র, 2001 থেকে 2006-এর গণতন্ত্র, ওনারা কি গণতান্ত্রিক আচরণ করছেন, কি ইনস্টিটিউশন ডেভেলপ করছেন। আপনাকে যখন একটা দেশের শাসন ব্যবস্থা বা ভোট ব্যবস্থা বলতে হবে, তখন কম্পারেটিভ আলোচনা করতে হবে যে আমরা এটা বেটার করতেছি না, বেটার করতেছি না। আমি তো মনে করি যে আমাদের এখন ভোটার পার্টিসিপেশন বেড়েছে। মানুষ, আপনি একটা জিনিস মনে রাখেন, আমাদের এই দেশ কিন্তু মুক্তিযুদ্ধ করে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে এই দেশটা স্বাধীন হয়েছে। পাকিস্তানের আমলে 54-এর যখন যুক্ত ফ্রন্টের নির্বাচন হয়েছিল, পাকিস্তান সামরিক শাসকরা কিন্তু সহজে ছেড়ে দেয়নি। আমাদের 70-এর যে ভোট হয়েছে, যেটার মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করছি, সেখানেও কিন্তু পাকিস্তানি শাসক বাহিনী একটুও ছাড় দেয় নাই। তো আমাদের এইখানে ভোটটা যদি আপনার পক্ষে জনগণ থাকে, যদি আপনার এলাকায় জনগণের শক্ত অবস্থান থাকে, ওনারাও তো 15 ফেব্রুয়ারি একটা নির্বাচন করছিল, 4 মাস টিকতে পারে নাই। তো ওনারা যদি বলে যে 14 সালে ভোট মানে জনগণ আমাদের পক্ষে ছিল না, বা 18 সালে জনগণ আমাদের পক্ষে ছিল না, যদি জনগণ যদি ওনাদের পক্ষে থাকতো, ওনারা রাস্তায় নামাক। এখনো তো বলি যে যেখানে ওনারা মনে করতেছেন যে ওনারা ভোট, আমি শেষ করে নিই। 21 সালে এসে আপনি যদি বলেন 1996-এর বিএনপি রাজনীতি এখন আওয়ামী লীগ করে, তারা এটা করেছে, এখন আপনারা সেটা করছেন, ওরা যদি পারে এটা করে আমি বলি না, আপনি ডোন্ট মিসকোট মি। আমি বলি নাই যে এটা, আমি বলছি কম্পারেটিভ আলোচনা করবেন যে আমার সময় যে আমি কাজগুলি করতেছি সেটা ওই রিজিমের ওই টাইমের চেয়ে বেটার ছিল নাকি। আপনি যখন আমাকে প্রশ্ন করবেন যে আমার ভোট ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, আমাকে একটা টাইম ফ্রেম বলতে হবে যে এই টাইমের চেয়ে আপনার এই ভোটটা বেটার হচ্ছে কিনা। আপনি একটা আইডিয়ালিস্টিক মডেল দিয়ে যদি বলেন ওই যে সাখাওয়াত সাহেব, উনি ইলেকশন কমিশনার ছিল, উনি কি রূপরেখা তৈরি করছে, বা কেয়ারটেকার গভর্নমেন্টের সময় কে কি রূপরেখা তৈরি করছে, বা সুশীল সমাজ, এইটার রূপরেখা দিয়ে রাজনীতি চলে না। এদেশের রাজনীতি চলে গণমানুষের চিন্তা চেতনার মধ্যে দিয়ে। সো আপনাকে ওই ভাবধারার উপরেই আপনাকে গণতন্ত্র চর্চা করতে হবে। আইডিয়ালিস্টিক একটা গণতন্ত্র চর্চা, বা ওই যে কেয়ারটেকার মার্কা একটা চর্চা, বা সুশীল সমাজের একসময় 7-8-এ -2 ফর্মুলা হয়েছিল যে 2 রাজনৈতিক দল বের করে দিয়ে, এটা বাংলাদেশের মানুষ কখনো নেয় নাই, নিবেও না। আমার যেটা বক্তব্য, আমি ওই চালা, আমার কথা হলো গণতন্ত্র মানে কি।
গণতন্ত্র মানে মানুষের মতামতের ভিত্তিতে আমি আমার শাসন কার্য পরিচালনা করতেছি কিনা। যেহেতু এখন সংখ্যা বেশি, এই গণতন্ত্রের শুরু হয়েছিল কিন্তু হাত তুলে। আমাদের মানুষের মানে মানে মতামত বলেন বা আমাদের দেশের অধিকার, এটা কি প্রতিফলিত হচ্ছে? অবশ্যই প্রতিফলিত হচ্ছে, না হলে আমরা দায়িত্ব নিয়ে সংসদে বসে কি করতেছি, না হলে একজন পৌর মেয়র ভোটে জিতে এলাকার কাজ করতেছে। যদি বেশি, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, যদি বেশিরভাগ লোক একটা মেয়রের বিপক্ষে থাকে, সে কখনোই ভোটে জিতেও দায়িত্ব পালন করতে পারবে না। আর বেশিরভাগ লোক যদি একজনের পক্ষে থাকে, সরকারি কু করে তাকে নেওয়া যাবে না। আমরা 93 সালে, আমি বলি, যখন মেয়র হানিফের নির্বাচন হয়েছে চিটাগাঙে মহিউদ্দিন সাহেবের নির্বাচনে আমরা সারা রাত পাহারা দিয়ে রেজাল্ট নিতে দেই নাই। সো জনগণ যদি আমার পক্ষে থাকে, আমি আপনাকে বলি, জনগণ যদি আমার পক্ষে থাকে, এলাকার মানে আমার যদি সুসংগঠিত সংগঠন থাকে, তাহলে কেউ এটা নিয়ে যেতে পারবে না। বিএনপি নামক যে রাজনৈতিক দলটা টিভি টকশো, প্রেস ক্লাবের 2-1টা বিবৃতি, এর মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। জনগণের, আমি বলেন এই 12 বছরে আমাকে বলেন একটা জনগণের ইস্যু নিয়ে জনগণকে একত্রিত করতে পারছে? ওনারা শুধু টকশোতে বইলেই যাবে, ওনারা জনগণের ম্যান্ডেট নিয়ে কোনো কথা ওনারা বলতে পারে না, পারবেও না। আমি ওনার শেষ কথাটা দিয়ে শুরু করি। জনগণের কথা নিয়ে তো বলেছিল নিরাপদ সড়ক আন্দোলন, জনগণের কথা নিয়ে তো বলেছিল তেল গ্যাস রক্ষা কমিটি, জনগণের কথা তো বলেছিল কোটা সংস্কার আন্দোলন। তাদেরকে কিভাবে দমন করা হয়েছে? ওটা তো রাজনৈতিক আন্দোলন ছিল না। এমনকি নিরাপদ সড়কটা তো একেবারে শিশু কিশোরদের আন্দোলন ছিল। আমি শেষ করি, ওটা তো ছিল একেবারে শিশু কিশোরদের আন্দোলন। আওয়ামী লীগ যে কতটা নৃশংস দল হতে পারে, এবং আওয়ামী লীগের সঙ্গে যখন যুক্ত হয় পুলিশ, যখন যুক্ত হয় প্রশাসন, যখন যুক্ত হয় র্যাব, যখন যুক্ত হয় অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো, তখন রাষ্ট্রের যে একটা বিকট দৈত্যাকৃতি, এবং সেই দৈত্যাকৃতির রাষ্ট্র যখন চেপে বসে জনগণের উপরে, ঝাঁপিয়ে পড়ে জনগণের উপরে, তখন কি অবস্থা দাঁড়ায়। এটা যখন একেবারে অরাজনৈতিক শিশু কিশোরদের আন্দোলন হয়েছিল, তখন আমরা দেখেছি তেল গ্যাস আন্দোলন রক্ষা কমিটির আন্দোলনের সময়, এবং সময় সময় আমরা বিভিন্ন পর্যায়ে দেখেছি অরাজনৈতিক আন্দোলনগুলো কিভাবে দমন করা হয়েছে। আপনারা জানেন যে একটা চ্যানেল যদি বন্ধ করা হয়, 17টা চ্যানেল একটা মেসেজ পায়। একটা চ্যানেলে যদি ফোন আসে, 17টা চ্যানেল সাবধান হয়ে যায়। ঠিক একইভাবে যখন একটা আন্দোলন, একটা অরাজনৈতিক আন্দোলন এই কায়দায় রাষ্ট্র ঝাঁপিয়ে পড়ে তার উপরে, সরকারের পেটোয়া বাহিনীরা, তখন কিন্তু সকলেই বুঝে যায় কি হবে। জনগণ আছে কি জনগণ নাই, সেটা রাস্তায় রক্ত ফেলে প্রমাণ করার দরকার নেই। যদি সাহস থাকে, একটা সুষ্ঠু নির্বাচন দেন, একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে দেখেন, সেখানে পুলিশ ব্যবহার করবেন না, প্রশাসন ব্যবহার করবেন না, নিজের দলের হোন্ডা গুন্ডা ক্যাডার বাহিনী ব্যবহার করবেন না, হেলমেট বাহিনী আনবেন না, বিকট দর্শন দলের কর্মীদেরকে সেখানে সামনে দাঁড় করিয়ে দেবেন না, সেখানে ক্রিকের মতন কিংবা আপনাদের দলের অন্যান্য নেতার মতন ওই হুমকি দেবেন না যে আপনি জামাত, আপনি রাজাকার, সুতরাং আপনি ভোট কেন্দ্রে যাবেন না, যদি না নৌকায় ভোট দেন, যদি না নৌকায় ভোট দেন তাহলে এলাকা থেকে চলে যান। এই সব কুৎসিত কদাকার কথাগুলো আপনি বলবেন না এলাকায়। আপনি দেখেন ভোট কিভাবে হয়। আপনি প্রশাসন দিয়ে ভোট নিয়ন্ত্রণের চেষ্টা বন্ধ করেন, আপনি দেখেন ভোট কিভাবে হয়। আমাদের আজকে আলোচনার টেবিলে এসছে কেন আইন পাস হচ্ছে না। মীর, আপনি কি সত্যি মনে করেন যে এটা আইন করে যদি নির্বাচন কমিশন গঠন করা হয়, তাহলে তার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে? কেন এই কথাটি বলছি এ কারণেই যে তত্ত্বাবধায়ক সরকারও কিন্তু এই আইন ছাড়া অবস্থাতেই হয়েছিল, এবং তার অধীনে 91, 96, 2001 এবং 2008-এর যে নির্বাচনের ধারাবাহিকতা দেখেছিলাম আমরা, সেটা কিন্তু খারাপ নির্বাচন ছিল না। হ্যাঁ, যেই দলগুলো হেরেছে তাদের কিছু অসন্তোষ ছিল, কিন্তু এখন মোটা দাগে যেভাবে সংসদ গঠিত হয়ে যায়, যেভাবে ভোটারবিহীন নির্বাচন হয়ে যায়, যেভাবে দিনের ভোট রাতে হয়ে যায়, এইটা আবার নির্বাচন কমিশন বলে যে ইভিএম এর একটা সুবিধা আছে, এখন কিন্তু আর রাতে ভোট করা যাবে না। তো কমিশন থেকে যখন এ ধরনের স্বীকারোক্তিমূলক কথা আসতে থাকে, তো আপনি কি মনে করেন যে আইন করে আপনি এর বাইরে কিছু করতে পারবেন? ফর এক্সাম্পল, আমি একটা উদাহরণ দিচ্ছি, দেশে তো আইনের কোনো অভাব নাই, অসংখ্য আইন আছে। কয়টা অপরাধ আপনি বন্ধ করতে পেরেছেন? 2013 সালে, যেটা আমি আগের সেগমেন্টে উদাহরণ দিচ্ছিলাম, হেফাজতে নির্যাতন মৃত্যু নিবারণ আইন আছে তো বাংলাদেশে। আপনি কি হেফাজতে নির্যাতন বন্ধ করতে পেরেছেন? আপনি কি মৃত্যু বন্ধ করতে পেরেছেন? আপনি পারেন নাই। আমি শুধু একটা কথা বলি যে বারবার অতীতের উদাহরণ টেনে আনা হয়েছে। আমি বলি, বিএনপি যখন 2006 সালে ক্ষমতা ছেড়ে চলে যায়, আমি ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের কথা এই জন্যই বলবো যে এটার উপরে আওয়ামী লীগ রিলাই করে, কারণ 2018 সালে এটা রিপোর্ট এসেছিল যে আওয়ামী লীগের সিট পাওয়ার সম্ভাবনা বেশি পাওয়ার সম্ভাবনা আছে। তো সুতরাং এই ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিটের উপর আওয়ামী লীগ রিলাই করে। তাদের রিপোর্ট অনুযায়ী 2006-07 সালে বাংলাদেশ ছিল ফল্টি ডেমোক্রেসিতে, এবং আওয়ামী লীগ 9 থেকে আসার পর আজকে পর্যন্ত 21 বাংলাদেশ হাইব্রিড রেজিমে রয়ে গেছে। আপনি যদি ফ্রিডম হাউসের রিপোর্ট দেখেন, আপনি দেখবেন আংশিক মুক্ত। আপনি যদি বেরলসম্যান স্টিফটুং দেখেন, আপনি দেখবেন স্বৈরতান্ত্রিক। এবং আপনি যদি আল জাজিরার রিপোর্ট দেখেন, আপনি দেখবেন মাফিয়াতন্ত্র কায়েম হয়েছে। তো একটা মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে আপনি আশা করছেন একটা গণতান্ত্রিক দল জিতে যাবে? এবং যে কথাটি আমার ভাই বলছিল, হ্যাঁ না ভোট ছিল, হ্যাঁ তো
না বলে একটা ভোট ছিল ভাই বিএনপির সময়, এখন আর না বলে কিছু নাই, এখন নৌকা মানেই জেতা, এবং নৌকা মানেই যে জেতা সেটা তাদের তথ্যমন্ত্রী পর্যন্ত বলে যে নৌকায় আর বেশি লোক নেওয়া যাবে না, পিঠ বাঁচাতে সবাই নৌকায় উঠতে চায়। একই ধরনের কথা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে যে কাউয়া কোকিল যা আছে সব এখন গিয়ে আওয়ামী লীগে উঠতে চায়। উঠতে চায় কেন? কারণ আওয়ামী লীগের নৌকায় উঠলে পিঠ বাঁচানো যায়, আওয়ামী লীগের নৌকায় উঠলে যে কোনো দুষ্কর্ম করে যে কোনো মানে অন্যায় অবিচার অত্যাচার করে টিকে থাকা যায়। রাজনীতিটা আসলে রাজনীতিবিদদের হাতেই থাকতে হবে, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। গণমাধ্যমের যে স্বাধীনতা, এটার পরিমাপ নাই, শেষ নাই, কিন্তু সেটার যে স্বাভাবিক গতি প্রকৃতি সেটাকে ঠিক রাখতে হবে। মানুষের যে ভোটের অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা বা গণমাধ্যমের গণমাধ্যমে আপনি আন্তর্জাতিক মাধ্যমের সাথে আছেন, কিন্তু আপনি যখন বাইরে থেকে লক্ষ্য করেন নিশ্চয়ই বাংলাদেশ অবস্থা ভালো বলতে পারবেন। আমরা যদি আল জাজিরা প্রসঙ্গটা উনি কথায় কথা নিয়ে আসছিলেন, সেই জায়গা থেকে আমাদের গণমাধ্যমগুলো রোল কেমন প্লে করেছে সেটা নিশ্চয়ই একটা ছোট করে বিশ্লেষণ বা মূল্যায়ন দেবেন। পাশাপাশি এই কথাটা অনেকেই আনছেন যে এই যে নির্বাচন থেকে শুরু করে আল জাজিরা নানান প্রসঙ্গ, আবার দেখলাম জিয়াউর রহমানের প্রসঙ্গটা হঠাৎ করে রাজনীতির মধ্যে ঢুকে গেল, এগুলো কি এক ধরনের ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা কিনা সেটা যদি ছোট সেটা হতে পারে। রাজনীতিতে তো অনেক কিছুই হয়, এক ধরনের পরিস্থিতি থেকে আরেক ধরনের পরিস্থিতি চলে আসে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে সাংবিধানিক যে অধিকার মানুষের আছে সেই জায়গাটায় কিন্তু আমাদের কাজ করতেই হবে। আপনি যদি মনে করেন সাময়িকভাবে আপনি করছেন না, তাহলে কিন্তু সেটি ভুল হচ্ছে আমি মনে করি, এবং দীর্ঘমেয়াদে কিন্তু আমাদের স্বাভাবিক প্রক্রিয়াতে যেতে হবে। স্বাভাবিক প্রক্রিয়াটা কি? নিশ্চিতভাবে বলতে পারি গণমানুষের মধ্যে ভোট নিয়ে একটা অনাস্থা তৈরি হয়েছে। সেটি কি কারণে হয়েছে সেটা বিশদ আলোচনা হতে পারে, একটা অনাস্থা কিন্তু তৈরি হয়েছে। সেই অনাস্থার জায়গাটি কিন্তু আস্তে আস্তে ঠিক করতে হবে, আমাদের সেই রিফর্মসের দিকে যেতে হবে। যে মোটা থেকে যদি বলেন যে অনাস্থাটা কি কি, মানে অনাস্থা হলে যে মানুষ মনে করে, আমি যদি একজন পর্যবেক্ষক হিসেবে বলি, মানুষ মনেই করে যে, আমি যেটি দিয়ে শুরু করেছিলাম আমার প্রথম বক্তব্য, সেটা হচ্ছে যে যাদের হাতে ক্ষমতা আছে তারাই সবকিছু নিয়ন্ত্রণ করে বা করবে, তারা যেটা চায় সেটাই হবে। মানুষের চাওয়াটার প্রতিফলনটা আমরা কিন্তু জানি না। আজকে নির্বাচন হলে এমন হতে পারে যে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়ী হতে পারে, আমি জানি না, বিএনপি জয়ী হতে পারে, অথবা তৃতীয় কোনো পক্ষ অনেকগুলো সিট পেতে পারে, আমরা জানি না আসলে আসল চিত্রটা কি। কিন্তু সাধারণ মানুষের মধ্যে সেই সাধারণ মানুষ বলতে কিন্তু সেখানে আওয়ামী লীগের সমর্থক আছে, সাধারণ মানুষ বলতে সেখানে বিএনপির সমর্থক আছে, সেখানে জাতীয় পার্টির সমর্থক আছে, ছোট ছোট দলের কিছু কিছু সমর্থন আছে। আমি সাধারণ মানুষ বলতে আপামর জনগণের যে ধারণা, তাদের মানসিক যে অবস্থা, তারা মনে করে যে তাদের ভোট দেওয়ার অধিকারটা পরিপূর্ণভাবে প্রতিফলিত হয় না বা হওয়ার সুযোগটি এখন নেই। এই যে ধারণাটি তৈরি হয়েছে, এই ধারণাটি কিন্তু রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্য ক্ষতিকর। তাতে যদি আজকে যে উন্নয়নের কথা বলা হচ্ছে সেটিকে আমি স্বীকার করে নিয়েই বলতে চাই, যদি এর সাথে গণমানুষের মতামতের স্বাধীনতাটি প্রতিষ্ঠিত হয়, ভোটের অধিকারটা পরিপূর্ণভাবে ত্রুটিহীনভাবে যদি সেটি প্রতিষ্ঠা করা যায়, তাহলে এই উন্নয়নটি কিন্তু আরো অনেক বেশি অনেক বেশি অর্থবহ হতে পারে। থামাবো, ফিরে এসে আবার এই জায়গা থেকে শুরু করতে চাই। ওয়াজুল আলম, আমি এটা বিরতি নেই, ফিরছি একটু পর। আবারও আমন্ত্রণ 24 ঘন্টায়। জুল হাসালাম, থামিয়েছিলাম আপনাকে যে অনাস্থার জায়গা থেকে। আপনি বলছিলেন যে সাধারণ মানুষের পারসেপশন ঢুকে গেছে যে যার হাতে ক্ষমতা সবই সে করবে, তাহলে কমিশনের কাজটা কি আসলে? সবই যদি তারাই করে ফেলে, কমিশন এটা ব্যালেন্স করবে, সেই জায়গাটা কীরকম অবস্থা? একই সঙ্গে এটা বলবো রাজনীতির মাঠে অধিকারের কথা। ধরুন আজকে 15 ফেব্রুয়ারি আওয়ামী লীগ বলেন, আওয়ামী লীগ অনেক সংগঠন বলেন, তারা মাঠে নামছে, প্রতিবাদ করছে, মিছিল করছে, অথচ গতকাল আপনি যদি লক্ষ্য করেন জিয়াউর রহমানের খেতাব বাতিল নিয়ে তারা একটা মাঠে নেমেছিল, আন্দোলন করেছে, প্রতিবাদ করেছিল, তারা মাঠে দাঁড়াতে দেওয়া হয়নি। মানে সবার জন্য সমান হচ্ছে কি, সমান আচরণ হচ্ছে কি? দ্বিতীয় যে বিষয়টি আসছেন, এটি তো অধিকারের জায়গা থেকে সবারই সবকিছু করার অধিকার আছে, যদি কারো কোনো ক্ষতি না করে, জনমানুষের কোনো কি বলে এটাকে, তাদের কোনো বিঘ্ন না ঘটায় চলাফেরা ইত্যাদিতে, প্রতিবাদ করার অধিকার সবারই আছে। আমি যে জায়গায় শেষ করেছিলাম সেটা হচ্ছে যে বর্তমান যে উন্নয়নের ধারা, সেটিকে যে গতিশীলতার কথা বলা হচ্ছে এবং নানা রকমের দাবি করা হচ্ছে, সেটির সাথে একমত হয়ে আমি এটুকু বলতে চাই যে গণতান্ত্রিক যে পরিবেশ, যে উদারনৈতিক যে আমাদের একটি সমাজ বা রাষ্ট্র হওয়ার কথা, সেটি যদি যুক্ত করা না যায়, আলটিমেটলি কিন্তু এগুলো ধসে পড়বে।
এবং যদি যুক্ত করা যায় তাহলে এই উন্নয়নের গতিশীলতা কিন্তু রাষ্ট্রের একটা স্বাভাবিক গতি আছে, সেই গতিটাকে আরো বেশি বেগবান করবে। এই বিষয়টি কিন্তু আমাদের এখন বোঝার সময় এসছে, এবং এইটা বেশি বুঝতে হবে ক্ষমতাসীন দলকে। এটা যদি আমরা না বুঝি তাহলে যে সংকটটি তৈরি হবে, মুডে আছে যদি রাজনীতি আমি কিন্তু চীন না, আমি কিন্তু সিঙ্গাপুর না, আমি কিন্তু আমার রাষ্ট্রটা কিন্তু একটা কাঠামো আছে, আমার কিছু শপথ আছে, আমার একটা সংবিধান আছে, সেগুলো কিন্তু আপনাকে আলটিমেটলি ইউ হ্যাভ টু কাম ব্যাক, আপনাকে ওই ট্র্যাকে থাকতে হবে। আপনি ট্র্যাক ছেড়ে তো ট্রেন লাইন চালাতে পারবেন না। স্বাভাবিকভাবে মনে হতে পারে যে আমি যাচ্ছি, কিন্তু আপনাকে মুখ থুবড়ে পড়তেই হবে। এই জায়গাটি কিন্তু পৃথিবীতে বারবার প্রতিষ্ঠিত হয়েছে, এই ধরনের বিষয় কিন্তু আমাদের সামনে ইতিহাস আছে। তাই আমি মনে করি যে বর্তমান যে ক্ষমতাসীন পক্ষ আছে তাদেরকে মনে করতে হবে যে সকল পক্ষকে কিভাবে আরো বেশি ইন্টিগ্রেট করা যায়। আবার ওই পক্ষকে মনে করতে হবে যে দলীয় খুব অপ্রয়োজনীয় এবং খুবই যেটা গণমানুষের সাথে খুব সম্পৃক্ত নয়, ওগুলো দিয়ে ইরিটেট করা যাবে না। একটু বৃহত্তর জায়গা থেকে পুরো বিষয়টা আসতে হবে। এটা যদি না আসে তাহলে কিন্তু ভবিষ্যতে রাষ্ট্র হিসেবে আমরা দুর্বল হয়ে যাব, যতই আমরা উন্নয়নের কথা বলি না কেন। প্রায় আওয়ামী লীগের তরফে একটা কথা আসে মীর, সেটা হচ্ছে যে আমাদের জনসমর্থন আছে বলে আমরা টিকে আছি। টিকে থাকাটা যদি জনসমর্থনের উপর নির্ভর করতো তাহলে আজকে প্রশ্ন রাখতেই হয়, এরশাদ যে দীর্ঘ 9 বছর স্বৈর শাসক চালিয়ে গেছে তার সাথেও কি জনসমর্থন ছিল? বিশ্বের বহু দেশে আমরা যে 30 বছর 40 বছর 50 বছর একজন স্বৈর শাসককে থাকতে দেখি, তারা কি জনসমর্থন নিয়ে থাকে? এই প্রশ্নটা আমি আজকে প্রোগ্রামে রেখে গেলাম। দ্বিতীয় কথাটি আমি যেটি বলতে চাই, আমরা তো সিঙ্গাপুর, চীন বাদই দেন, ঘরের পাশে যে মিয়ানমারকে সকাল বিকাল আমরা জান্তা শাসিত মিয়ানমার বলি, সেই জান্তা শাসিত মিয়ানমারেও তো 90 সালে একটা সুষ্ঠু নির্বাচন হয়েছিল, এবং সেই নির্বাচনে 492টার মধ্যে 392টা আসন মাত্র 88 সালে গঠিত হওয়া সুকির এনএলডি পার্টি পেয়েছিল। একইভাবে 2010 সালের নির্বাচন সুকি বর্জন করে 12 সালেই কিন্তু উপনির্বাচন হয়, যেখানে 44টি আসনের মধ্যে 41টি আসনেই তারা জয়লাভ করে। 15 সালে সুকি ল্যান্ডস্লাইড ভিক্টরি পায়, তারপরে তো আসেইছে সরকারে। এবং এই যে এখন যে বিক্ষোভ চলছে মিয়ানমারে, সেই বিক্ষোভের মধ্যে 2020 সালের নির্বাচনটাও এই জান্তাদের আমলেই, এই জান্তা শাসিত দেশেই সুষ্ঠু হয়েছিল। বাংলাদেশে কি আপনি 2008 সালের পরে কোনো নির্বাচন সুষ্ঠু হতে দেখেছেন? হ্যাঁ, 13 সালে কিছু মেয়র নির্বাচন তারা করেছিল, তারপরে যখন দেখেছে যে এই অবস্থা দাঁড়াবে, তারপরে আর তাদের সাহস হয় নাই বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন করার। 14তে তো কোনো নির্বাচনই হয় নাই। এবং আপনি যদি বারবারই তো বিএনপির কথা আসে, আজকে আমি একটু ওয়ার্কার্স পার্টির কথাও বলে যাই। নুরুল শরীফ আম্বিয়া বলেছেন, তারপরে জাসদের, তারপরে এখন ওয়ার্কার্স পার্টি বলা শুরু করেছে, তার আগে তো রাশেদ খান মেনন বলেছেনই বারবার যে বাংলাদেশে কোনো নির্বাচন হচ্ছে। অর্থাৎ মহাজোটের ভেতরে যারা আছে, মহাজোটের সুবিধা নিয়ে যারা চলছে, মহাজোটের অধীনে থেকে একসময় যারা মন্ত্রিত্বের স্বাদ পেয়েছিল, তারা পর্যন্ত বলা শুরু করেছে যে অতীতের নির্বাচনগুলো এখন বহু দূরে চলে গেছে। আওয়ামী লীগের নির্বাচনের অনিয়ম এবং দুর্নীতি সব নির্বাচনকে ছাপিয়ে গেছে। জাতীয় পার্টির মধ্যে ক্ষোভটা আমি লক্ষ্য করেছি। জাতীয় পার্টি অনেকে আমি সরাসরি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা তো দায় অনুভব করেন কিনা, যে 5ই জানুয়ারি বা 30শে ডিসেম্বর যেভাবে হয়েছে, এখন যদি যেটা হয় সেটা যদি আপনাদের দায় থাকে, তারা মনে করে যে হ্যাঁ, সেই উপলব্ধিতে তাদের মধ্যে তৈরি হয়েছে যে একেবারে নিরঙ্কুশ সমর্থন দিয়ে এখন স্থানীয় সরকার নির্বাচন তারা তাদের জায়গাটাও পাচ্ছেন না। না, এই কথাটা ঠিক না। আমি কয়েকদিন আগে আমাদের জাতীয় পার্টির মানে একজন কি বলে ওর নাম, সংসদ সদস্য, ওনার এলাকায় ব্যারিস্টার, ওর নাম কি, ওনার এলাকায় কুড়িগ্রামে, ওনার এলাকায়, ওনার ওইখানে লাঙ্গলের প্রার্থী জয়যুক্ত হয়েছে। আমি আপনাকে একটা জিনিস বলি, বিএনপির কাছে নির্বাচন সুষ্ঠু হবে যদি বিএনপি জিতে। জেতার পরেও বলবে, মানে বিকাল পর্যন্ত ভোটের গণনার আগ পর্যন্ত বলে সুষ্ঠু হয় নাই, জিতে যদি যায় তখন বলে যে না ঠিক আছে তাইলে হয়তো হয়েছে। তো এছাড়া বিএনপির কাছে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো মানদণ্ড নাই। এবং ওনারা এই কথাগুলি বলে যাবে। ওনারা কয়েকটা সূচকের কথা বললো, ওই সূচকে পাকিস্তান কোথায় আর আমরা কোথায়? আমরা পাকিস্তানের চেয়ে উপরে আছি। তুলনার বিষয় আপনার কাছে তুলনার বিষয় কি ইউকে? আমরা আজকে যদি বাংলাদেশ স্বাধীন না হইতাম, পাকিস্তান থাকতাম, আমরা সেখান থেকে কতটুকু 50 বছর আগাইছি, এটা হলো দেখার বিষয়। আপনার কাছে হয়তো না হাস্যকর বিষয়, বাট আমার কাছে দেখার বিষয় হলো যে দেশটার সাথে আমরা একসাথে মানে কি ভারত পাকিস্তান নামে দুইটা দেশ হয়েছিল, সেইখান থেকে আমরা 50 বছরে কোথায় আসলাম, এগিয়ে আছে কিনা। আপনার কাছে হয়তো এটা মনে হচ্ছে না এই এগিয়ে যাওয়া না। আর হ্যাঁ, অবশ্যই আমরা আরো এগিয়ে যেতে চাই। ডেমোক্রেসির জন্য যেমন একটা দল লাগে, তার একটা সুন্দর বিরোধী দল লাগে, বিরোধী দলের ভালো কিছু এজেন্ডা লাগে, জনগণের কিছু ইস্যু লাগে, জনগণের সাথে সম্পৃক্ত থাকা লাগে। এবং জনগণের সাথে সম্পৃক্ত ওনারা যদি থাকে, তাহলে আমরা রাজনীতিটা করে মাঠ পর্যায়ে আরো
ইয়ে পাবো। ওনারা তো জনগণের সাথে সম্পৃক্ত না, ওনারা হলো এখন টকশো রাজনীতিবিদ এবং প্রেস রিলিজ দেওয়ার রাজনীতিবিদ। ওনারা জনগণের কাছে যায়ও না, জনগণের পালসও বুঝে না, জনগণের কথা ওনারা বলে না, যার ফলে ওনারা জনগণের থেকে মাঠে দাঁড়ালে ধীরে মাঠে ধীরে দাঁড়িয়ে সরে থাকতে পারে যাচ্ছে। না, মানে উনি তো আমি শুধু একটুকুই বলি যে আপনারা দুদিন আগে প্রেস ক্লাবের সামনে আমাদের যেই ঢাকা উত্তর ঢাকা দক্ষিণে যে সভাটি হয়েছে সেখানে কিভাবে পুলিশ লাঠিপেটা করেছে, কিভাবে পুলিশ 2001 ঝাঁপিয়ে থেকে পড়েছে 2006 একটু চিন্তা করে না, দেখবেন। ইয়ে- এবং আমাদের আরেকদিন, এলাকায় একটা আরেকদিন কর্মী এটা নিয়ে সভা আলোচনা করবো। পর্যন্ত আমাদের আজকে করতে শেষ দেওয়া আমাদের হয় একটা না। রোডের মধ্যে আমাদের সীমাবদ্ধ ছিল। একটা যুব দল, আওয়ামী লীগ ছাত্র অফিসের দলের রোডের বাইরে যাইতে দিত না।